বাদশাহ জুলকারনাইন ১৬০০ বছর হায়াত পেয়েছেন। উনি যে ঘোড়ার উপর সাওয়ার করতেন, কি করতেন ভাই? যে ঘোড়ার উপর সাওয়ার করতেন, এই ঘোড়াটা একটা পা এখানে আর একটা পা আরেক জায়গায় রাখতে, দুই ফাঁকা জায়গা ফাঁকা জায়গা হয়তো ১২০০ মাইল। আমাদের গোটা বাংলাদেশটাই কিন্তু ১২০০ মাইল নয়, ১২০০ মাইল নয়। আর বাদশাহ জুলকারনাইন যে ঘোড়ার উপর সাওয়ার করতেন, সেই ঘোড়াটা ১২০০ মাইল দূরে কি চলতেন। সে ঘোড়াটা ১২০০ মাইল দূরত্ব পা রাখতেন। আর বাদশাহ জুলকারনাইন এই কথাটা বলতেন, আমার যত সম্পদ, অর্থ সম্পদ, এই সম্পদ শেষ হইতে তো আমার অত ইজ্জুমান্তাসা অত জিল্লুমান্তাসা, এই আয়াতটাকে সে অমান্য করত। কি করত? অত ইজ্জুমান্তাসা অত জিল্লুমান্তাসা। বাদশাহ জুলকারনাইন বললেন, আমার যত সম্পদ আছে, এই সম্পদ শেষ হইতে হইতে আরো আমার জন্ম শেষ। কি হবে? আমার যত সম্পদ আছে, এই সম্পদ শেষ হইতে হইতে আমার প্রজন্ম শেষ, আমার সন্তানের জন্ম আসবে। এই কথা বললেন। তখন বাদশাহ হঠাৎ করিয়া তার সঙ্গী সাথীরা বলতেছেন, বাদশাহ মুমতাজ, প্রতিদিন তো উজির নাজির সেনাপতিরা হরিণের মাংস এনে দেয়, হরিণ শিকার করে এনে দেয়। সেই হরিণের মাংস আপনি খান। আপনি যদি একবার নিজে হরিণ শিকার করে হরিণের মাংস খান, তাহলে এর সে দ্বিগুণ মজা পাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কি বললেন? উজির নাজির এই কথাটাই বললেন। বাদশাহ মুমতাজ, আমরা তো আপনাকে হরিণের মাংস শিকার করে আনি দেই, কিন্তু আপনি একবার নিজে শিকার করে খান, তাহলে আপনি এর সে দ্বিগুণ মজাও পাবেন। হরিণ শিকার করা মজা কি, ওখানে কি সুন্দর আনন্দ, এটাও পাবেন। আপনি একবার হলেও চলেন। তখন উজির নাজির সেনাপতির কথা শুনে বাদশাহ জুলকারনাইন তৈরি হয়ে গেল। বাদশাহ জুলকারনাইনের কথা শুনে তখন রেডি হইয়া গেল। তখন বাদশাহ জুলকারনাইন বলল, আমিও যাব। ডেট করা হলো, আগামী সপ্তাহে যাব। বাদশাহ জুলকারনাইন এই কথা বলার পর তখন এই কথা বললেন, তখন উজির নাজির সবাই রেডি হয়ে গেলেন। আগামী সপ্তাহে আমাদের বাচ্চা আমাদের সঙ্গে হরিণ শিকার করতে যাবে। হরিণ শিকার করতে যাবে। বাদশাহ হরিণ শিকার করতে যাওয়ার পর তখন সুন্দর একটা তেজিয়ান ঘোড়া সুন্দরভাবে সাজাইয়া বাদশার জন্য রেডি করা হলো। কার জন্য রেডি করা হলো ভাই? বাদশার জন্য রেডি করা হলো। বাদশার জন্য সুন্দর একটা ঘোড়া রেডি করা হলো। যে ঘোড়া বাদশার জন্য রেডি করা, তেজিয়ান ঘোড়া, সুন্দর ঘোড়া বাদশার জন্য রেডি করা হলো। বাদশা এই ঘোড়া দিয়ে হরিণ শিকার করবে। প্রথমে গেল হরিণ শিকার করতে, বনে গেল। বনে যাওয়ার পর প্রথমে উজির দৌড়ালো। কেবল বাদশার পতনের মূল ঘটনা শুরু হলো। এ ভাই,
এ নারায়ণগঞ্জের ভাইরা একটু ভালো করিয়া শোনেন, এ নারায়ণগঞ্জের যুবক একটু ভালো করিয়া শোনো, যুবক একটু ভালো করিয়া শোনো। মুসলমান ভাইরা, বাদশা যদি একটা আয়াতকে অমান্য করার কারণে তার পতন ঘটে, 7 তারিখের আগে বলল পালাবো না, 5 তারিখে পরিবার সহ কি নাই বলেছিল পালাবো না, কিন্তু 5 তারিখের পর কোথায় গেল সেই, কোথায় গেল পালাবো না, এই কোথায় গেল সেই কথা, আর কোথায় আমার বাহাদুরি, কোথা হতে সে কোথায় গেল। মানুষগুলো খুঁজলে মেলে না তাদের, মানুষ মেলে শুধু কথাগুলো, কোথা হতে সে কোথা চলে যায়, তাকে দেখার মনে বড় সাজ জাগে। উজির যখন চলে গেল, একটা সুন্দর তেজিয়ান হরিণ, মায়াবী চেহারা হরিণের, এই মুমিন মুসলমান, মায়াবী চেহারা, ওই যে চেহারা মায়াবী চেহারা নিয়া, বন্ধুরা মায়াবী চেহারা হরিণের, ওই চেহারাটা নিয়া যখন উজিরের সামনে লাফায়, তীরটা তাক করে যেই তীর ছাড়বে, লাভ দিয়ে অন্য জায়গায় যায়, তখন এই ঘটনা বাদশা দেখতেছে। বাদশা রাগ হইয়া বলতেছে, ও উজির, আপনি তো পারবেন না, সরেন আমি যাই। বাদশা যখন গেল ওই হরিণে শিকার করার জন্য, হরিণ শিকার করার জন্য বাদশা গেল। এই যে কেবল অধঃপতনের মূল ঘটনা শুরু হইয়া গেল মুমিন মুসলমান। হে যুবক ভাই, নারায়ণগঞ্জের বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনেন। এই যে হরিণের পিছনে পিছনে যায়, বাদশা যখন তীর তাক করে, সব তীর তাক করছে, তীর ছাড়বে ছাড়বে, এই সময়ের মধ্যে হরিণটা লাফ দিয়ে আর এক জায়গায় অন্য জায়গায় যায়, অন্য জায়গায় যায়, আবার হরিণের পিছনে পিছনে বাদশা যায়। এইভাবে ভাবে বনের জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলে যায়। এদিকে তো সন্ধ্যা ঘনিয়ে আসলো। হে মুমিন মুসলমান রে যুবক ভাই, ও যুবক ভালো করিয়া শোনো। বাদশা যখন চলে গেল, বাদশা যখন চলে যায়, এদিকে বাদশা চলে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসলো। সন্ধ্যা ঘনার পর তখন চতুর্দিকে অন্ধকার হইয়া গেল, চতুর্দিকে অন্ধকার হলো। বাদশা কোন দিক দিয়ে ঢুকছে, ওই রাস্তাটা হেরে ফেলছে, হারিয়ে ফেলছে। কোন দিকে যাবে বাদশা তাও পায় না, কোন দিক দিয়ে রাস্তা বাদশা তো খুঁজেও পায় না। বাদশা কোন দিক দিয়ে রাস্তা এটাও খুঁজে পায় না। এই রাস্তা দিয়ে আমি আসছি এটাও তার স্মরণ নেই। গভীর অনন্য জঙ্গলের মাঝে রাস্তা হারিয়ে ফেলে। এদিকে সন্ধ্যাও হয়ে গেছে। বাদশা কি করবে? বাদশা চিন্তা করতেছে, আমি তো রাস্তা পথ হারিয়ে ফেলছি, এখন আমি কি করব? যখন বাদশা পথ হারিয়ে ফেলছে তখন বাদশা কি করবে? এ যুবক ভালো করে শোনো, বাদশা কি করবে? বাদশার মাথায় কোনো চিন্তা আসে না, ভাবে পারে না। অন্য রাজ্যের মধ্যে বাদশা যখন শিকার করতে করতে অন্য রাজ্যের মধ্যে ঢুকে পড়ছে। অন্য রাজ্যে ঢুকে পড়িয়া ওই রাজ্যের গভীর জঙ্গলে
বাদশাহ পথ হারিয়ে ফেলার পর তখন সন্ধ্যা হয়ে গেল। হওয়ার পর ওই বড় বট গাছের তলের মধ্যে বাদশাহ ঘুমিয়ে গেল। বাদশাহ ঘুমাইয়া যাওয়ার পর শরীর ক্লান্ত, শোয়ার সঙ্গে সঙ্গে বাদশার ঘুম চলে এসলো। ওই রাজ্যের মধ্যে চুরি হইয়া গেল। হওয়ার পর চোরকে রাজপ্রাসাদ থেকে ধাওয়া করতেছে। চোর মনে মনে তখন গভীর জঙ্গলে দৌড়াইতে আসে ওই যে জঙ্গলের মাঝে বাদশা যেখানে ঘুমাইতেছে। বন্ধুরা আমার, বন্ধুরা, বাদশাহ যে ঘুমাইতেছে, ওই জায়গার মধ্যে তখন আসলো ওই চোরা আসিয়ে কি করলো, রাজপ্রাসাদের যত মাল সামান আছে ওই রাজপ্রাসাদের মধ্যে যখন ওই বাদশার পাশে বস্তাটা রাখিয়া চোরা যখন অন্য সাইডের মধ্যে চলিয়া গেল, তখন রাজপ্রাসাদের মধ্যে উজির নাজির সেনাপতি, অন্য রাজ্যের উজির নাজির সেনাপতি তখন আসিয়া দেখে ওই যে রাজা কি বাদশা জুলকারনাইন শরীর ক্লান্ত নিয়ে ঘুমাইতেছিল। ওই যে ঘুমানোর পর অন্য রাজ্যে যে চুরি হয়ে গেছে, সে চুরির মালে বাদশার কাছে রেখে ওই যে চোরা পালানোর পর আড়াল থেকে দেখতেছে কি হয়। যদি চোরাকে যদি ছাইরে যায় তাহলে মাল নিয়ে চোরা যাবে, যদি না যায় তাহলে বাদশা চোরায় বেঁচে গেল। তখন আসে ওই যে রাজ্যের উজির নাজিররা আসলো। আসিয়া কথা বুঝতেছেন কিনা, তখন আসিয়া তারা কি করলো, ওই বাদশাকে থাবা দিয়ে ধরলো। এবার হট, চুরি করে আবার সে ঘুমায়। তখন বললেন, কে? আমি তো আপনাকে চিনি না। তখন বলছে, কে বেটা? এখানে বলে না, রাজপ্রাসাদে চল, ওখানে বুঝবি। চুরি করে আবার নাক টেনে ঘুমায়। বাদশার কিন্তু পতন শুরু। তখন ওই বাদশার কি করলো, বাদশা জুলকার নেমে হাত বান্ধিয়ে মোড়া দিয়ে বান্ধিল, রাজপ্রাসাদের মধ্যে নিয়ে গেল। কি চোর মাল সহ ধরা পড়ছে। কি সহ? মাল সহ চোরায় ধরা পড়ছে। এই জন্য তো চোরাকে নিয়ে গেছো। কে বিশ্বাস না করবে চুরি করে না? যেহেতু চোরায় মাল সহ ধরা পড়ছে, কে বিশ্বাস করবে না যে চুর করে নাই? তখন রাজপ্রাসাদের মধ্যে নিজে রাজ দরবারের মধ্যে এক জায়গার মধ্যে বান্ধিয়ে রাখা হলো। তখন ওই জামানার মধ্যে, ওই সময়ের মধ্যে ছিল চোরের কি একটা হাত কেটে দেওয়া, মাথা নাড়িয়ে করে দেওয়া। তখন ওই অনুযায়ী বাদশার হাত কেটে দিল, মাথা নেড়ে করে জুতার মালা দিয়ে এক জায়গায় বেঁধে রাখলো। ওই রাজপ্রাসাদের মধ্যে এত সুন্দর, বাদশা জুলকারনাইন তো দেখতে কম সুন্দর না। বাদশা জুলকারনাইন দেখতে তো কম সুন্দর না, যে দেখে সে তার প্রেমে পাগল হয়ে যায়। এত সুন্দর মানুষ চোর হইতে পারে, এটা কেউ বিশ্বাস করে, আবার কেউ বিশ্বাস করে না। আবার বিশ্বাস করে যে তুমি মাল সহ ধরা পড়ছে, চুরি না করে যাবে কোথায়? চুরি না করলে তো মাল সহ ধরা পড়তো না। কি? চুরি না করলে তো মাল সহ ধরা পড়তো না। বাদশা সুন্দর সুন্দর কথা বলে। ওই রাজপ্রাসাদ বাদশা যখন আসলো, তখন ওই বাদশা তাকে দেখতেছিল। এখেছেনি কোথায় দেখতেছিল, কোথায় যেন দেখেছিল। বাদশাও দেখে তার দিকে, সেও দেখে তার দিকে, কিন্তু মনে পড়ে না কোথায় যে দেখেছিল, মনে পড়ে না। ওই সময় বাদশা জুলকারনাইনের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। তখন কোনো কথা তার মনে থাকে না। তখন এইভাবে কথা বলতে বলতে, এই কথা যখন বলতে বলতে
বাদশার এই চোরের কথা বাদশার অন্দর মহলের মধ্যে যখন পৌঁছিয়া গেল, বাদশার অন্দর মহলে কথাটা পৌঁছিয়া গেল, পৌঁছে যাওয়ার পর তার যে একটা মেয়ে ছিল, তার মেয়ে বলল, বাবা আঙ্গর রাজ দরবারে নাকি একটা চোর ধরা পড়তো, এই চোর নাকি বড় সুন্দর, অনেক সুন্দর কথা বলে, আমাকে অনুমতি দিলে আমি একটু তার কাছে যাইতাম, তাকে একটু দেখতাম। এই মুমিন মুসলমান, এই যে বাদশা জুলকারনাইনের অধঃপতন শুরু হইয়া গেল। আর বন্ধুরা, কিভাবে অধঃপতন শুরু হইয়া যায়? আল্লাহর সাথে গাদ্দারি করলে তার এই পতন হয়ে যায়। আল্লাহর চাদর ধরে, আল্লাহ একমাত্র সমস্ত ক্ষমতার মালিককে, আল্লাহ এই মুমিন মুসলমান সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ, ওই আল্লাহর সাথে নাফরমানি করলে তার পরিণতি এই হয়। এ মুমিন মুসলমান রে, তখন ওই বাদশার মেয়ে কি করলো? চোরকে দেখার জন্য আসলো। চোরের সামনে আসলো যখন, চোর তখন সুন্দর সুন্দর কথা বলে। বাদশা জুলকারনাইন সুন্দর সুন্দর কথা বলে, কথা বলে বলে তার কথা শুনে শুনে কি করলো? চোরের কথা শুনে বাদশার মেয়েও পাগল। তখন বাদশার মেয়ে তার বাবাকে ডাক দিয়ে বলল, বাবা আমি এই চোরের কাছে পড়াশোনা করতে চাই। বলল, পড়ো কিভাবে? এতগুলো থাকতে, এত রাজ পেশাদের মধ্যে শিক্ষিত লোক থাকে, তুমি একটা চোরের কাছে পড়াশোনা করবা, চোরের কাছে ছন্দগুলো শিখবা, যাও তোমাকে অনুমতি দেওয়া হলো। তখন বাদশা যখন, ওই বাদশা জুলকারনাইন কে হাত পায়ের বান্ধন খুলে দেওয়া হলো, মুক্ত করে দেওয়া হলো রাজ পেশাদের মধ্যে। ওই বাদশার মেয়েকে পড়াশোনা করা, কোরআন শরীফের সবক হয়, কোরআন শরীফের সবক দেওয়ার পর কোরআন শরীফ পড়তে পড়তে যখন ওই যে বাদশা অত ইজ্জুমন্তাসা অত জিল্লুমন্তাসা, এই আয়াতটা যখন ওই বাদশার মেয়ে পড়লো, তার মাথার মধ্যে কাজ করলো। এই আয়াতে অমান্য করার কারণে, এই আয়াতকে অমান্য করার কারণে, আমার অমান্য করার কারণে আজকে আমার বাদশার এই পরিণতি। বাদশা তখন, বাদশা জুলকারনাইন চোর তখন বাদশার দিকে তাকাই আছে, বাদশার মেয়ের দিকে তাকাই আছে। তখন বাদশার মেয়ে ডাক দিয়ে বলল, ও বাবা, এ তো চোর না, এ তো একটা খারাপ চরিত্রের লোক, আমার দিকে কেমন খারাপ নজরে তাকাইয়া আছে। এ বন্ধুরে, এ যুবক ভাইরা, ভালো করে শোনেন, বাদশা কেমন তার ওই মেয়েটার দিকে তাকাই আছে, কিন্তু আসলে মেয়ের দিকে তাকায় নাই। এক ধ্যানে ওই মেয়েটা যে বলতেছে অত জুমন্তাসা অত জিল্লুমন্তাসা, এই আয়াতটা শুনতেছে আর মনে মনে চিন্তা করতেছে। তখন বাদশাকে আবার আগের জায়গায় নিয়ে হলো। আগের যাওয়ানোর পর তখন বাদশার জেহেন ফিরে আসলো, মেধা শক্তি ফিরে আসার পর তখন বললো, কারে তোমরা বান্ধে রাখছো? আমি একজন বাদশা, আমি খালেজ দিলে তওবা করতেছি, আর কোনোদিন আল্লাহর সাথে গাদ্দারি করব না, আর কোনোদিন আল্লাহর সাথে গাদ্দারি করব না, আমি যে খালেজ দিলে তওবা করতেছি। তখন ওই আল্লাহর কাছে খালেজ দিলে খাঁটি নিয়তে তওবা করলো, তখন আগের অবস্থায় ফিরে আসলো। এ মুমিন মুসলমান, আল্লাহর সাথে নাফরমানি করব না।